তাহলে প্রিভিয়াস ভিডিওতে আমরা কভার করে ফেলেছি অলরেডি পার্ট 1, যেখানে আমরা সিঙ্গেল কলাম ক্যাশবুকটা খুব দারুণভাবে কিন্তু কনসেপ্ট ক্ল্যারিটির সাথে কিন্তু আমরা করে নিয়েছি। আজকে আমাদের টপিকটা কি থাকছে? আজকে আমাদের টপিক থাকছে ডাবল কলাম ক্যাশবুক। ওকে, তো আমার স্টাইল কিন্তু ডাইরেক্টলি চ্যাপ্টারে আমি যাবো না, একটুখানি কনসেপ্ট ক্ল্যারিটি নেব, তারপর আস্তে আস্তে চ্যাপ্টারে মুভ করব এবং একটা এক্সাম ওরিয়েন্টেড প্রবলেম সলভিংয়ের মাধ্যমে কিন্তু আমরা আমাদের কনসেপ্টটা আরও খুব সুন্দরভাবে কিন্তু জ্বালিয়ে নেব। ঠিক আছে, তো চলো দেখো এক্স্যাক্টলি সিঙ্গেল কলাম ক্যাশবুক এবং ডবল কলাম ক্যাশবুক এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা আগের যে প্রিভিয়াস ভিডিও করেছি, যে কনসেপ্ট আমরা শিখেছিলাম সেই কনসেপ্টের উপরই কিন্তু কাজ করছে এবং আজও কিন্তু সেম কনসেপ্টে অ্যাপ্লাই হবে ডবল কলাম ক্যাশবুকে। কিন্তু এক্স্যাক্টলি ডবল কলাম ক্যাশবুকটি কী বোঝাতে চাইছে? আমরা তো সিঙ্গেল কলাম ক্যাশবুক অলরেডি করেছি। আমরা সেখানে কি করেছিলাম দাদা? আমরা সেখানে কি করেছিলাম? আমরা সেখানে করেছিলাম যে সিঙ্গেল কলাম ক্যাশবুকে আমরা একটা ক্যাশ কলাম নিয়েছিলাম আর সকল বিজনেসের ইনফ্লো এবং আউটফ্লোগুলোকে ওখানে প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা প্রবলেমটাকে সলভ করেছিলাম। যখন ইনফ্লো হচ্ছিল তখন সেগুলোকে আমরা কি করছিলাম? ডেবিট করছিলাম। আর যখন সেটা আউটফ্লো হচ্ছিল তখন সেটাকে আমরা ক্রেডিট করে দিচ্ছিলাম। এটা হলো আমাদের ক্যাশবুকের সিঙ্গেল কলাম ক্যাশবুকের মেন ফান্ডাটা এখানেই ছিল। আজকে আমাদের এক স্টেপ এগিয়ে গিয়ে কিন্তু কি করতে হবে? ডবল কলাম ক্যাশবুক। এক্স্যাক্টলি ডবল কলাম ক্যাশবুক কী প্রবলেম সলভ করছে, যেটা কিনা আমাদের সিঙ্গেল কলাম ক্যাশবুক করতেই পারছিল না? সেটা তো একটা প্রশ্ন আসতে পারে। দেখো এক্স্যাক্টলি নামই হয় বিষয়ের পরিচয় হয়ে যায়, বলে না যে নামই পরিচয়, তো এখানে নামই বলে দিচ্ছে যে ডবল কলাম, মানে দুটো কলাম থাকবে এখানে। মানে ক্যাশ তো অলরেডি ছিল ক্যাশ কলাম, এবং আর একটা কলাম জায়গা পাচ্ছে এখানে কি? ব্যাংক। ওকে, তাহলে এখানে সিঙ্গেল কলাম ক্যাশবুকের মতন ক্যাশের ট্রানজাকশনগুলোকে তো রেকর্ড করাই হচ্ছে, তার সাথে সাথে ব্যাংক রিলেটেড ট্রানজাকশনগুলোকেও কিন্তু এখানে জায়গা দেওয়া হচ্ছে। এর জন্যই কিন্তু এখানে বলা হচ্ছে ডবল কলাম ক্যাশবুক। একটা কলাম ডেডিকেট থাকবে ক্যাশের জন্য, আর একটা কলাম ডেডিকেট থাকবে ব্যাংকের জন্য। এই দুটো কলামের মাধ্যমে ক্যাশ এবং ব্যাংক এই দুটো ট্রানজাকশনকেই কিন্তু এই বুকে রেকর্ড করা হয়ে থাকছে। তাই জন্য এখানে যেহেতু দুটো কলাম মেনটেন করা হচ্ছে, একটা ক্যাশ এবং একটা ব্যাংক, তার জন্য এখানে কি বলা হচ্ছে? এটাকে ডবল কলাম ক্যাশবুক। ক্লিয়ার? হ্যাঁ দাদা, একদম বুঝতে পেরেছি, এইটুকু মাথায় ঢুকেছে যে নামটা ঠিক কীভাবে আসছে। ওকে, ডবল কলাম ক্যাশবুক হ্যাজ এ টু অ্যামাউন্ট কলাম অন বোথ সাইড, মানে দুটো সাইডেই দুটো করে কলাম থাকবে, মানে ডেবিট সাইডেও দুটো কলাম, ক্রেডিট সাইডেও দুটো কলাম থাকবে, একটা ক্যাশের জন্য একটা ব্যাংকের জন্য। দ্যাট ইজ টু ইচ অন দ্য ডেবিট সাইড অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ক্রেডিট সাইড, মানে ডেবিট সাইডেও দুটো ক্রেডিট সাইডেও দুটো। ওকে, এবার দেখো আমরা তো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে ডবল কলাম ক্যাশবুক শুধু ক্যাশ এবং ব্যাংককে নিয়েই আমরা করে থাকবো, কেন এক্সামের দিক থেকে সেটাই আমাদের ইম্পর্টেন্ট এবং সিলেবাসে সেটাই আছে। কিন্তু আমি তোমাদের কম্বিনেশন বলে দিচ্ছি যে ডবল কলাম ক্যাশবুক প্র্যাকটিক্যাল লাইফে কতগুলো কম্বিনেশনে প্রিপেয়ার হয়ে থাকে। এটা কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ক্যাশ এবং ব্যাংক কলামটাকেই প্রিপেয়ার করতে হবে ডবল কলাম ক্যাশবুকে। ওকে, কিন্তু আমি কম্বিনেশন বলছি যে কত কম্বিনেশনে ডবল কলাম ক্যাশবুক প্রিপেয়ার হয়ে থাকে। ওকে, যেমন কি একটা কলাম তো অলরেডি বুঝে গেছি যে ক্যাশ এবং ব্যাংক, আর একটা কম্বিনেশন কি আছে? ক্যাশের সাথে সাথে ডিসকাউন্ট, ক্যাশ এবং ডিসকাউন্ট। আর একটা কি আছে কম্বিনেশন? ব্যাংক উইথ ডিসকাউন্ট। তাহলে এই তিনটে কম্বিনেশনে কিন্তু ডবল কলাম ক্যাশবুক প্রিপেয়ার হয়ে থাকে। আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেহেতু দেখতে হচ্ছে, তাই কোনটা ইম্পর্টেন্ট? ক্যাশ এবং ব্যাংক কলাম। তাহলে আমরা এই লেকচারের মাধ্যমে ক্যাশ এবং ব্যাংক এই দুটো ট্রানজাকশনকে এই ডবল কলাম ক্যাশবুকে কিন্তু রেকর্ড করব। ঠিক আছে? ওকে, তাহলে গোড়ায় কিছুটা জিনিস আমরা অলরেডি বুঝে পেরেছি। তো এখন আমরা কি করব? ফরম্যাটটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব যে সিঙ্গেল কলাম ক্যাশবুকের ফরম্যাট তো অলরেডি জানি আমরা, তাই না? এখন ডবল কলাম ক্যাশবুকের ফরম্যাটটা ঠিক কী থাকছে সেটা একটু দেখে নিই। দেখো ডবল কলাম ক্যাশবুকের ফরম্যাটটা অ্যাজ ইট ইজ সিঙ্গেল কলাম ক্যাশবুকের মতনই থাকবে, কিন্তু এক্সট্রা করে একটা কলাম অ্যাড হবে। আমরা অলরেডি সিঙ্গেল কলাম ক্যাশবুক করে ফেলেছি, তাই না? করে ফেলেছি কিনা বলো? তো সেইখানে আমরা যা ফরম্যাট করেছি অ্যাজ ইট ইজ সেই ফরম্যাটই এখানে ক্যারি ফরওয়ার্ড হবে, কিন্তু একটা এক্সট্রা কলাম আমরা মেনটেন করব কার জন্য? ব্যাংকের জন্য। ঠিক আছে, তাহলে ডেট, পার্টিকুলার, ভাউচার নম্বর, এলএফ, ক্যাশ এবং তার সাথে সাথে কাকে জায়গা দেবো? ব্যাংকে। সেম ভাবে অ্যাজ ইট ইজ কন্টিনিউ হবে ক্রেডিট সাইডের জন্য, ডেট, পার্টিকুলার, ভাউচার নম্বর, লেজার ফোলিও, ক্যাশ এবং ব্যাংক। ওকে, ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের কি ফরম্যাট? আমাদের ডবল কলাম ক্যাশবুকের ফরম্যাট থাকছে।
যেটা কিনা অ্যাজ ইট ইজ কপি হয়ে যাচ্ছে আমাদের সিঙ্গেল কলাম ক্যাশবুকেরই মতন, কিন্তু এক্সট্রা একটা কলাম করতে হবে। ওকে, ঠিক আছে। দেন কি আছে, এখন আমরা কয়েকটা টার্মসের সাথে নিজেদেরকে একটু পরিচয় করে নেব। ওকে, দেখো আমি কি করতে পারি, আমি যেটুকু বুঝিয়েছি সেই ইন্ট্রোডাকশন নিয়ে কিন্তু আমি ডাইরেক্টলি প্রবলেমে জাম্প করতে পারি, কিন্তু আমার পড়ানোর স্টাইলটা একটু অন্যরকম হবে। ওকে, আমি ডাইরেক্ট প্রবলেম সলভ করে তোমাদেরকে ঝামেলার মধ্যে ফেলবো না, মানে ওইখানে গিয়ে তারপর গিয়ে টার্মস মুখস্থ করাবো, ওটা না না না, ওখানে কনফিউশন ক্রিয়েট হবে। আমি একটু 5 মিনিট সময় নিয়ে আমি ইন্ট্রোডাকশনে কিছু কিছু ওয়ার্ড বা কিছু কিছু ব্যাংকিং টার্মসের সাথে তোমাদেরকে ইউজ করিয়ে দেবো, পরিচয় করিয়ে দেবো। ওকে, যাতে তোমরা পরবর্তী ক্ষেত্রে গিয়ে যখন আমি প্রবলেম করতে যাব তখন ডাইরেক্টলি লিঙ্ক করতে পারবে, আচ্ছা বিষয়টা এটা ছিল। ঠিক আছে, তাই এটা কিন্তু এক্সামের দিক থেকে বা ফিউচারের দিক থেকে আমি কিন্তু একটু বেশি ভালো একটা কনসেপ্ট বিল্ডিং করানোর চেষ্টা এখানে আমি করার চেষ্টা করছি। ওকে, দেখো ফার্স্টে কি আছে, কন্ট্রা এন্ট্রিও। অনেক বাচ্চারা তো অলরেডি জানে, কেউ হয়তো জানে না, যাই হোক সবার জন্য আমি এখানে বলছি। কন্ট্রা এন্ট্রি মানে কি? কন্ট্রা এন্ট্রি মানে হলো যেই ট্রানজাকশানে, যেই সিঙ্গেল ট্রানজাকশানে, মানে একটাই ট্রানজাকশানে ক্যাশ এবং ব্যাংক, এই ক্যাশ এবং ব্যাংক এই দুটো অ্যাকাউন্টেরই সহ অবস্থান থাকছে, মানে একই ট্রানজাকশানে ক্যাশও আছে ব্যাংকও আছে, এই ট্রানজাকশানকে কিন্তু বলা হচ্ছে আমাদের কন্ট্রা এন্ট্রি। কারণ কি, কারণ এই এন্ট্রিটা আমার ডবল কলাম ক্যাশবুকে দুটো কলামকে ইম্প্যাক্ট করবে, একটা ক্যাশ কলামকেও ইম্প্যাক্ট করবে, তার সাথে ব্যাংকেও ইম্প্যাক্ট করবে, কারণ একই ট্রানজাকশানে দুজনই ছিল। তাই এই ট্রানজাকশানকে বলা হয়ে থাকছে আমাদের কন্ট্রা এন্ট্রি। বোঝা গেল? দেখছি একটা এক্সাম্পল নিলে আরো বেশি ক্ল্যারিটি আসবে। দেখো সাপোজ ধরে নিচ্ছি ডিপোজিটেড টু ব্যাংক ₹1000, তাহলে এই ট্রানজাকশনটায় অ্যাকচুয়ালি আমরা যদি জার্নাল করে থাকি তাহলে কি হচ্ছে, ক্যাশটা ব্যাংকে ডিপোজিট হচ্ছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। ওকে, আচ্ছা, তাহলে এই ট্রানজাকশনটায় ক্যাশও আছে ব্যাংকও আছে, তাহলে এই একটা সিঙ্গেল ট্রানজাকশনে আমার ক্যাশ আর ব্যাংক দুটো অ্যাকাউন্টে ইম্প্যাক্ট পড়ছে না, তাহলে এই ধরনের এন্ট্রিকেই বলা হচ্ছে আমার কন্ট্রা এন্ট্রি। তাহলে আরেকটা এন্ট্রি দিয়ে বোঝাচ্ছে যেমন ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক ফর ₹5000, তাহলে এই ট্রানজাকশনটা কি হচ্ছে, আমি ক্যাশ ব্যাংক থেকে তুলে নিচ্ছি, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। তাহলে এখানে কি হলো, এখানেও কিন্তু সেম ভাবে ক্যাশও আসলো ব্যাংকও আসলো একই ট্রানজাকশনে, তাই এটাকেও কি বলা হচ্ছে আমাদের কন্ট্রা এন্ট্রি। দেখো এক নয় ক্যাশ ডেবিট হবে, আদারওয়াইজ ক্যাশ ক্রেডিট হবে, সেম ভাবে ব্যাংক ক্রেডিট হতে পারে ব্যাংক ডেবিটও হতে পারে। মেন কথা বলার চেষ্টা করছি যে একই ট্রানজাকশনে দুটো অ্যাকাউন্টই থাকবে, তাহলেই তাকে বলা হচ্ছে আমাদের কন্ট্রা এন্ট্রি। কি বলা হচ্ছে তখন আমাদের কন্ট্রা এন্ট্রি। ওকে, ঠিক আছে, তাহলে এখানে কন্ট্রা এন্ট্রি থিওরিটিক্যাল ভাবে কি বলছে একবার বুঝে নেওয়ার চেষ্টা করি। কন্ট্রা এন্ট্রি মিনস inter column transaction that is cash deposited into bank or a cash withdraw from bank for a business purpose are recorded on both side debit as well as credit of the same cash book in appropriate column they called contra entry। মানে যে সকল এন্ট্রি গুলো আমার তার মধ্যে ক্যাশ এবং ব্যাংক এই দুটোই থাকছে, এক নয় ক্যাশ উইথড্র করছি অথবা ক্যাশ ডিপোজিট করছি। ওকে, তাহলে এই ধরনের ট্রানজাকশনগুলোকে কিন্তু দুটো ইম্প্যাক্ট পড়ছে, একই সাথে ক্যাশ কলাম একই সাথে ব্যাংক কলামও ইম্প্যাক্ট করছে, তাই এই ট্রানজাকশনকে বলা হচ্ছে আমাদের কন্ট্রা এন্ট্রি। আর এই এন্ট্রিগুলোকে আমরা অবশ্যই কিন্তু সি আকারে কিন্তু মেনশন করে দেবো যখন আমরা ক্যাশ বুক করবো। সি মানে কন্ট্রা এন্ট্রি। তাই যখন আমরা কিন্তু অ্যাকচুয়ালি যখন ক্যাশবুকটা করব তখন এই ট্রানজাকশনের পাশে কি বলে মেনশন করব, সি বলে মেনশন করব, সেটা আমি অঙ্ক করানোর সময় আরো বেশি ক্ল্যারিটি এনে দেবো। ঠিক আছে, ওকে, আমরা এখানে আরো কয়েকটা কেস করে নেবো যাতে কন্ট্রা এন্ট্রিটা আরো বেশি ইনডেপথে আমাদের মধ্যে চলে আসে। চেক রিসিভড অ্যান্ড ডিপোজিটেড ইনটু ব্যাংক সেম ডে। আমি ফার্স্টের কেসটা ধরে নিচ্ছি সেম ডেট। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমি যেই ডেটে চেকটা পাচ্ছি
সেম ডেটেই ব্যাংকে ডিপোজিট করেছি, তাহলে এর এন্ট্রি কি হবে? দেখো এই জিনিসগুলো কিন্তু অলরেডি প্রবলেমে থাকবে, তাই তখন গিয়ে বুঝবো না, এখনই বুঝে নেবো, তখন অ্যাপ্লাই করব যাতে ক্ল্যারিটি থাকে। ওকে, তাহলে ফার্স্ট কেস কি বললাম, চেক রিসিভ করেছি এবং ডিপোজিট করেছি সেম ডেটে। তাহলে আমি একটা এক্সাম্পল নিচ্ছি, 1 জানুয়ারি 2024 আমি চেকটা রিসিভ করেছি, তাহলে চেক রিসিভের ডেট কবে? 1 জানুয়ারি 2024 চেকটা রিসিভ করেছি। আর সেম ডেট বলতে দাদা কোন ডেটটাকে বোঝাচ্ছে? সেম ডেট মানে এই ডেটেই আমি ব্যাংকে গিয়ে ডিপোজিট করেছি, তাহলে এটার এন্ট্রি কি হবে? তাহলে যেহেতু সেম ডেটে রিসিভ করেছি আর সেম ডেটে ব্যাংকে ডিপোজিট করেছি, তাহলে ব্যাংক আমার ওই দিনই বেড়ে যাবে না? তাহলে এন্ট্রিটা কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। আর ক্রেডিট কি হবে? যার থেকে চেকটা পাচ্ছি, ওকে, সেলের মাধ্যমে পেতে পারি অথবা কোনো ডেটরের মাধ্যমে পেতে পারি, তাহলে যার থেকে পাচ্ছি তাকে আমি কি করব? ক্রেডিট। দেন কি আছে? কেস নাম্বার 2, চেক রিসিভ করেছি অ্যান্ড ডিপোজিট করেছি ডিফারেন্ট ডেটে। মানে কি? চেকটা যেই দিনকে রিসিভ করেছি আর ব্যাংকে যেদিনকে ডিপোজিট করেছি, এই দুটো দিন কিন্তু সেম না, ডিফারেন্ট ডেট। তাহলে এই সিচুয়েশনে কি কেস হবে? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এই জায়গাটা বাচ্চারা কিন্তু কনফিউশন হয়, পরে গিয়ে মুখস্থ করে, তারপর এক্সাম হলে গিয়ে বুঝতে পারে না। ওকে, তাই বলছে এই জায়গাটা ক্ল্যারিটি রাখো। তাহলে ফার্স্ট টাইম কি করলাম? চেক রিসিভ এবং ডিপোজিট ইনটু ব্যাংক সেম ডেটে, তার জন্য এন্ট্রি কি ছিল? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করবে ওই সেম ডেটে, আর যদি ডেটরের থেকে পেয়ে থাকি তাহলে ডেটরকে এখানে আমি ক্রেডিট করে দেবো। তাহলে এখানে চেকটা যদি রিসিভ করে থাকি একটা আলাদা ডেটে আর ডিপোজিট করছি অন্য একটা ডেটে, তখন কিন্তু আমার এন্ট্রিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, দেখো এক্সাম্পল, ধরে নিচ্ছি চেকটা রিসিভ করছে এখানে 1 জানুয়ারি 2024 চেকটা রিসিভ করেছি। ওকে, তাহলে চেকটা রিসিভ করেছি কবে? 1 জানুয়ারিতে, কিন্তু ব্যাংকে ডিপোজিট করেছি কবে? 16 জানুয়ারি 2024। তাহলে এটা আমার ডিফারেন্ট ডেট হয়ে যাচ্ছে না? আলাদা ডেট হয়ে যাচ্ছে না? তাহলে এটার ক্ষেত্রে 1 জানুয়ারিতে কি এন্ট্রি হবে আর 16 জানুয়ারিতে কি এন্ট্রি হবে, এটাই কিন্তু আমার এখানে শেখার বিষয় থাকছে। ওকে, দেখো এই জায়গাটা কিন্তু একটু ফোকাস করতে হবে, সকল কনসেপ্ট কিন্তু এখানে ক্ল্যারিটি নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, দেখো 1 জানুয়ারিতে আগে আমি কি করব? 1 জানুয়ারি এন্ট্রি মারবো, ফার্স্ট জানুয়ারি 2000। এই ডেটে কি এন্ট্রি হবে? এই ডেটে হলো আমার চেকটা রিসিভ করেছে এই ডেট, কিন্তু ব্যাংকে ফেলছি না। তাহলে ব্যাংকে যেহেতু 1 তারিখে ফেলছি না, তাহলে 1 তারিখে তো আমার ব্যাংকও বাড়বে না, তাই না? তাহলে এই চেকটাকে আমরা অ্যাজ আ ক্যাশ হিসাবে কিন্তু অ্যাজিউম করে রেকর্ড করব। অ্যাকচুয়ালি কিন্তু ক্যাশ না, কিন্তু চেকটাকে যেহেতু ব্যাংকে ফেলিনি, তাই চেকটাকে অ্যাজ আ ক্যাশ হিসাবে রেকর্ড করব। কি হিসাবে? ক্যাশ হিসাবে রেকর্ড করব। ওকে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। ওকে, ধরে নিই আমি ডেটরের থেকে পাচ্ছি টু ডেটর। ওকে, ঠিক আছে। তাহলে এটা কোন ডেটের এন্ট্রি? এটা হলো কি আমাদের 1 জানুয়ারি 2024। ওকে, এবার হলো 16 জানুয়ারি 2024 এর এন্ট্রি। এটা একটু অন্য কালে দিয়ে করবি, তাহলে বেশি দেখা যাবে। দেখো এবার 16 জানুয়ারি 2024 আমি চেকটা নিয়ে গিয়ে ব্যাংকে ডিপোজিট করেছি, তাহলে ব্যাংক অ্যাকচুয়ালি 16 তারিখে বেড়ে গেল না, তাহলে ব্যাংক সেই দিনে বাড়লো, তাহলে ব্যাংকে আমি ডেবিট করলাম। দেখো এখানে যদি কারো জার্নালে গলত থাকে তাহলে বলবো আমার প্রিভিয়াস ভিডিওতে জার্নাল খুব ক্ল্যারিটির সাথে স্টেপ বাই স্টেপের সাথে কিন্তু আমি শিখিয়েছি, ওই ভিডিওটা একবার দেখে আসো, তারপর তুমি এখানে বুঝে যাবে যে জিনিসটা আমি জার্নাল কিভাবে করছি। আমি এখানে কিন্তু জার্নাল নিয়ে চর্চা করব না। ওকে, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, আমার 16 তারিখে ব্যাংক বাড়ছে, তাহলে 16 তারিখে ব্যাংকে আমি ডেবিট করছি, কিন্তু তার সাথে সাথে এই যে আমি যে ক্যাশটাকে অ্যাজাম্পশন নিয়ে রেখেছিলাম, সেই ক্যাশটাকে এখানে আমরা রাইট অফ করে দেবো টু ক্যাশ।
আচ্ছা দাদা, তাহলে ওই ক্যাশটা অ্যাকচুয়ালি কোনো ক্যাশই না, ওটা জাস্ট একটা অ্যাজাম্পশন ভাবে আমরা রেকর্ড করেছিলাম। আর পরে গিয়ে যেই ডেটে আমরা ব্যাংকে ডিপোজিট করলাম চেকটা, সেই ডেটে আমরা ক্যাশটাকে কি করে দিলাম, রাইট অফ করে দিলাম। দেখো দেখো দেখো, এইখানে যে অ্যামাউন্টটা ছিল সেই অ্যামাউন্টটাই কিন্তু এখানে ক্রেডিট হয়ে রাইট অফ হয়ে গেল, তাহলে তাই না? তাহলে ফার্স্ট ডেটে কি হবে, ফার্স্ট ডেটে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর, 16 তারিখে কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এখানেই আসতে আমার মাথায় ঘন্টি বেজে গেল। কি ঘন্টি বেজে গেল? কন্ট্রা। কন্ট্রা মাথায় ঢুকেছে, কারণ এই এন্ট্রিতে কিন্তু ব্যাংক আর ক্যাশ দুজনেরই কিন্তু একই সাথে সহাবস্থান আছে, তাই এটাকে আমরা কি বলবো, কন্ট্রা এন্ট্রি বলবো। তাই এই ধরনের এন্ট্রি থাকলে কিন্তু ফার্স্ট এন্ট্রি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর, সেকেন্ড এন্ট্রিটা কিন্তু কন্ট্রা হয়ে যাচ্ছে। মাথায় ঢুকেছে? একদম পরিষ্কার? ওকে, একদম দাদা ক্লিয়ার হয়ে গেছে। দেন আসছে কি, দেন আসছে আমাদের ব্যাংক ওভারড্রাফট। আমাদের কি আসছে নেক্সট, ব্যাংক ওভারড্রাফট। উফ, অনেকে কিন্তু ব্যাংক ওভারড্রাফট ওয়ার্ডটা শুনেছে, কিন্তু এক্স্যাক্টলি মানেটা কি সেটা একটু ক্ল্যারিটি আনার চেষ্টা করবো। দেখো, ব্যাংক ওভারড্রাফট কিন্তু অনেকে জিজ্ঞাসা করবে, যে অনেকে হয়তো বলে ওটা একটা লোন হবে, হয়তো কিন্তু পরিষ্কার নলেজ রাখা দরকার যে কি লোন। অনেকে বলে যে এটা একটা লাইবিলিটি। আরে বাবা, কি জিনিসটা কি? আমি তো এটা জিজ্ঞেস করিনি যে এটা লাইবিলিটি বা এটা একটা লোন কিনা, আমি এক্স্যাক্টলি জিজ্ঞেস করি ব্যাংক ওভারড্রাফট মানেটা কি। ব্যাংক ওভারড্রাফট মানে হলো, দেখো, ব্যাংকে ধরো তোমার একটা বিজনেস অ্যাকাউন্ট আছে, মানে কারেন্ট অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? তখন বিজনেসে, এবার বিজনেসে কিন্তু মানে অপারেটিং এক্সপেন্সেস বা ওয়ার্কিং ক্যাপিটালের জন্য মাঝে মাঝে তোমার হিউজ পরিমাণে টাকার দরকার হয়ে পড়ে। কিন্তু সাপোজ ধরে নাও তোমার ব্যাংক ব্যালেন্স, আমি একটা এক্সাম্পল নিচ্ছি, সাপোজ ধরে নাও এখানে মিস্টার রাজ, আর ওর একটা অ্যাকাউন্ট কোথায় আছে, এসবিআই ব্যাংক অ্যাকাউন্ট আছে। কি অ্যাকাউন্ট আছে? ব্যাংক অ্যাকাউন্ট। ওকে, আর ওর ব্যাংক ব্যালেন্স কত আছে? হাইপোথেটিক্যাল একটা ফিগার ধরে নিচ্ছি, 1 লাখ, ঠিক আছে? তাহলে মিস্টার রাজেরই এসবিআই ব্যাংকে অ্যাকাউন্ট আছে এবং ব্যাংক ব্যালেন্স কত আছে, 1 লাখ। কিন্তু মিস্টার রাজের সাডেনলি বিজনেসের জন্য তার 2 লাখ টাকা দরকার পড়ে গেছে। তাহলে এই 2 লাখ টাকা সে কোথা থেকে জোগাড় করবে? তখন ব্যাংক বলল, মিস্টার রাজ, তুমি না, তোমার ব্যাংকে তো অলরেডি 1 লাখ টাকা আছে, তুমি আর এক কাজ করতে পারো, তুমি আমার ব্যাংক থেকে আরো 1 লাখ টাকা অ্যাজ আ ওভারড্রাফট হিসাবে তোমার কাছে রাখতে পারো। এই টাকাটা কিন্তু তোমার না, আমি তোমাকে এখন দিচ্ছি, বাট পরবর্তী ক্ষেত্রে উইথ ইন্টারেস্ট তোমাকে আমাকে পে করে দিতে হবে। কে বলছে এটা? ব্যাংক। তাহলে ব্যাংক আরো 1000 তাকে তোলার অধিকার দিচ্ছে। কত? টোটাল 2 লাখ। 1 লাখ টাকা তো অলরেডি তারই ব্যালেন্স, কিন্তু তার থেকেও পরে গিয়ে 1 লাখ টাকা আরো অতিরিক্ত তোলার অধিকার কে দিচ্ছে? ব্যাংক দিচ্ছে। আর এটা কিন্তু কোনো, এটা কিন্তু জাস্ট একটা, তুমি বলতে পারো না যে এটা রাজেরই টাকা, এটা রাজের টাকা না, এটা রাজকে পরবর্তী ক্ষেত্রে কিন্তু উইথ ইন্টারেস্ট ব্যাংকে পে করে দিতে হবে একটা নির্দিষ্ট সময়ের পর। তাহলে এই যে একটা ফেসিলিটি ব্যাংক তোমাকে দিল, এটাকেই বলা হচ্ছে ব্যাংক ওভারড্রাফট। আর ব্যাংক ওভারড্রাফট করে নিলেই তুমি বুঝে যাবে যে তুমি ব্যাংকের নেগেটিভ ব্যালেন্সের দিকে চলে যাচ্ছ। মানে তোমার ব্যাংক ব্যালেন্স ছিল 1 লাখ আর তুমি তুলেছো 2 লাখ, তাহলে অলরেডি তোমার ব্যাংকে পরবর্তী ক্ষেত্রে গিয়ে কত টাকা দিতে হবে? আরো 1 লাখ টাকা দিয়ে দিতে হবে। তাহলে এটা হলো ব্যাংকের ক্ষেত্রে একটা তোমার নেগেটিভ ব্যালেন্স। মানে পরবর্তী ক্ষেত্রে তুমি যখন ধরে নাও তোমার কাছে 5 লাখ টাকা আছে, তুমি 5 লাখ টাকা ডিপোজিট করলে সঙ্গে সঙ্গে তোমার ব্যাংক থেকে কত টাকা কেটে যাবে? 1 লাখ টাকা কেটে যাবে, কারণ এটা তুমি ব্যাংক থেকে ওভারড্রাফট হিসেবে উইথড্র করেছিলে। এখন যখনই টাকা ঢোকাবে, ডিপোজিট করবে, তখনই সঙ্গে সঙ্গে ওভারড্রাফটের টাকাটা আগে কেটে যাবে। তাহলে এটা কিন্তু একটা ব্যাংকের জন্য নেগেটিভ ব্যালেন্স হয়ে থাকছে। ওকে, তাহলে মাথায় রাখবে তো, ব্যাংক ওভারড্রাফট মানে হলো এটা নেগেটিভ ব্যালেন্স। ব্যাংক ব্যালেন্স পজিটিভ থাকা মানে হলো ডেবিট টাকা, ডেবিট মানে হলো পজিটিভ, আর ওভারড্রাফট মানে হলো ব্যাংক ক্রেডিট হয়ে রয়েছে, মানে আমার নেগেটিভ ব্যালেন্স হয়ে রয়েছে। তাহলে ব্যাংক ওভারড্রাফট হলো একটা ক্রেডিট ব্যালেন্স। এটা অলওয়েজ ক্যাশবুকে যখনই ব্যাংক ওভারড্রাফট বলে দেবে বা কোনো ব্যাংক ব্যালেন্সের পাশে ক্রেডিট শব্দটা লিখে দেবে, তখনই বুঝে যাবে যে সেটা ওভারড্রাফট। আর সেটা কোন দিকে মেনশন করতে হবে? ক্রেডিট সাইডে মেনশন করতে হবে, ঠিক আছে? আর এটা হলো একটা লায়াবিলিটি, কারণ মিস্টার রাজকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে উইথ ইন্টারেস্ট ব্যাংকে কিন্তু এই অ্যামাউন্টটা পে করে আসতে হবে। এটা কিন্তু তার নিজের টাকা না, না? তাই জন্য এটাকে বলা হচ্ছে আমাদের পিওর লায়াবিলিটি। আর কি ধরনের লায়াবিলিটি? কারেন্ট লায়াবিলিটি। ওকে।
ওকে, দেন একটা ইম্পর্টেন্ট একটা টপিক কভার করব, ঠিক আছে? দেখো, চেক রিসিভ অ্যান্ড এনডোর্স টু সামওয়ান, এই জিনিসটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড ক্যাশবুকের প্রবলেমে এসে থাকে, আর তখন গিয়ে কিন্তু আমরা একটু কনফিউশন হয়ে থাকি বা একটু কোথাও গিয়ে নিজেদের কনফিডেন্সটা একটু নিচে চলে যায়, কারণ এই জিনিসটা আমাদের ক্ল্যারিটি থাকে না। দেখো এক্স্যাক্টলি কি হচ্ছে, চেক রিসিভ করেছি এবং এন্ডোর্স করেছি সামওয়ান। আমি একটু স্টোরির মাধ্যমে জিনিসটাকে তোমাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করবো। ওকে, দেখো একটু পেশেন্স নাও, একটু ধৈর্য নাও। ধরে নিচ্ছি এখানে মিস্টার রাজু হলো একজন বিজনেসম্যান, তাহলে রাজুকে একজন বিজনেসম্যান, ওকে ঠিক আছে। তাহলে রাজু কোনো একটা সময় মিস্টার দাসকে ক্রেডিটে সেল করেছিল। কি করেছিল? ক্রেডিটে সেল করেছিল, ঠিক আছে। তাহলে মিস্টার রাজু যেহেতু মিস্টার দাসকে ক্রেডিটে সেল করেছিল, তাহলে পরবর্তী ক্ষেত্রে মিস্টার দাসের থেকে কিছু টাকা পাওয়ার হয়ে থাকে না? এখন ওই টাকাটা মিস্টার দাস কি করেছে? চেকের মাধ্যমে পেমেন্ট করেছে। কাকে? রাজুকে। ওকে, রাজুকে চেকের মাধ্যমে মিস্টার দাস পে করেছে। এটা গিয়ে ফার্স্ট স্টোরিটা থাকছে। তাহলে এখানে চেকটা কার কাছে আসলো? রাজুর কাছে চেক একটা আসলো। কি চেক? সাপোজ ধরে নিচ্ছি 1,00,000 টাকার চেক। এটুকু বোঝা যাচ্ছে, এটুকুতে ইজি না? তাহলে এখন মিস্টার রাজুর কাছে একটা 1,00,000 টাকা চেক আছে। ওকে, এবার শোনো, যেহেতু রাজু একটা বিজনেসম্যান, ওর যেমন কারোর থেকে টাকা পাওয়ার হয়ে থাকে, তেমভাবে কাউকে আবার পে করারও হয়ে থাকে না? দেখলি বলে থাকো, দেখো তোমরাও নিজের জীবনে অ্যাপ্লাই করো। তুমি যদি কারোর থেকে টাকা পেয়ে থাকো, তাহলে সেম ভাবে হতে পারে তুমিও হতে পারে কাউকে টাকা দেওয়ার আছে না তোমার, তাই না? তাহলে তুমি কি করলে, মানে এখানে রাজু কি করলো? রাজু মিস্টার বিশ্বাসকে কিছু টাকা দেওয়ার হয়েছিল, মানে দেওয়ার কথা ছিল, তাই না? সাপোজ ধরে নিচ্ছি মিস্টার বিশ্বাসকে, হাইপোথেটিক্যাল একটা ফিগার নিয়ে নিচ্ছি যাতে অঙ্কটা বুঝতে সুবিধা হয়। সাপোজ ধরে নিচ্ছি সেম একেও 1,00,000 টাকা দেওয়ার কথা ছিল। ওয়ান, তাহলে এইখানে মিস্টার রাজুকে, ভালো মতন বোঝার চেষ্টা করো, মিস্টার রাজুকে পে করার কথা ছিল। কাকে? বিশ্বাসকে। তাহলে বিশ্বাস এখানে পেতো, টাকাটা পেতো কার থেকে? রাজুর থেকে টাকাটা পেতো। এবার রাজুর কাছে কত টাকার চেক আছে? 1,00,000 টাকার অলরেডি একটা চেক আছে। ওকে, এই চেকটাই ও কি করলো? বিশ্বাসকে ধরিয়ে দিল। লে বিশ্বাস, নে না চেকটা তোর কাছে আমি পাঠিয়ে দিলাম। ওকে, বিশ্বাস বলল আচ্ছা আমার তো টাকারই দরকার ছিল, তুই চেক দিলি সেটা নিয়ে কাজ করব, আমার তো টাকা নিয়ে কথা, তাই না? তাহলে এইখানে কি করলাম? এখানে আমি মিস্টার রাজু দিক থেকে ভাবো, আমি একজনের থেকে ফার্স্টে একটা চেক পেয়েছিলাম, তাহলে সেটা হলো চেক রিসিভ। এটা হলো চেক রিসিভ। ফার্স্টে কি করেছিলাম? মিস্টার রাজু মিস্টার দাসের থেকে চেকটা পেয়েছিল। পরবর্তী ক্ষেত্রে সাবসিকুয়েন্টলি পরবর্তী ক্ষেত্রে মিস্টার রাজুকে আবার মিস্টার বিশ্বাসকে পে করার কথা ছিল। আর মিস্টার রাজু কি করলো? ওই চেকটাই, কোন চেকটা? ওই চেকটাই কাকে ধরিয়ে দিল? মিস্টার বিশ্বাসকে ধরিয়ে দিল। তাহলে এই যে দিয়ে দিল, এটাকে বলে এন্ডোর্স করে দেওয়া। কি করে দেওয়া? এন্ডোর্স করে দেওয়া। মানে আমি কারোর ফেভারে বা আমি কারোর বেনিফিটে আমি আমার চেকটা আরেকজনকে দিয়ে দিচ্ছি, এটাকে বলা হয় তাকে এন্ডোর্স করে দেওয়া। মানে কারোর ফেভারে আমাকে পেমেন্ট করার কথা আছে, আমি কি করলাম? আরেক চেক, একজনের থেকে চেক পেয়েছি, ওই চেকটাই অন্য কাউকে দিয়ে দিচ্ছি। এলে চেকটা নে, তোর পেমেন্ট তোর কাছে রাখ। তাহলে এটা কি বলে? এন্ডোর্স করা। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এখানে এন্ট্রিটা কি থাকছে একটু দেখে নিই। তাহলে সেম ভাবে আমি এখানেও দুটো কেস নেব, চেক রিসিভ এবং এন্ডোর্স সেম ডেটে। ঠিক আছে, তাহলে চেকটা যেদিনকে রিসিভ করছি সেম ডেটে এন্ডোর্স করছি। দেখো আমি আশা করছি দেখেছো আমি কতটা পরিশ্রম নিয়ে কিন্তু জিনিসগুলোকে একটু চেষ্টা করছি তোমাদের সাথে, যাতে অ্যাকাউন্টেন্সিটা ইজি হয়ে যায় এবং ইন ডেপথে ঢোকে। তাই তোমাদেরও কিন্তু এখানে একটা কর্তব্য হয়ে থাকে, কি করা? সাবস্ক্রাইব করা। আর তার থেকে বেশি কি হয়ে থাকা? মিনিমাম 5খানা ফ্রেন্ডসের সাথে কিন্তু এই ভিডিওটা শেয়ার করা। ঠিক আছে, এইটুকু তোমরা একটুখানি আমার প্রতি গ্র্যাটিটিউড রাখো, তাহলে দারুণভাবে কিন্তু আরও বেশি মোটিভেটেড ফিল করব। আর এক্স্যাক্টলি কিন্তু আরও ভালো কিছু কিন্তু করার একটা মানে এনথুজিয়াজম, মোটিভেশন কিন্তু আমি পাবো তোমাদেরকে আরও সেরকমভাবে কিন্তু আমি নিজের দিক থেকে সব কিছু প্রেজেন্ট করার চেষ্টা করব। তো চলো আর একবার কনসেপ্টে ফেরা যাক। দেখো চেকটা রিসিভ করেছি এবং এন্ডোর্স করেছি, মানে কি? মানে চেকটা আমি মিস্টার দাসের থেকে রিসিভ করেছি
আর সেম ডেটেই মানে ওই ডেটেই মিস্টার বিশ্বাসকে আমি এন্ডোর্স করে দিয়েছি। তাহলে এটার ক্ষেত্রে কি এন্ট্রি হচ্ছে, দেখো এটার ক্ষেত্রে এন্ট্রিটা এক্স্যাক্টলি কি হচ্ছে বোঝার চেষ্টা করো। ফার্স্টে আমি চেকটা রিসিভ করেছি, তাহলে আমার কি হবে, আমার ডেটর কমে যাচ্ছে না, মানে আমি রাজুর জন্য, রাজুর দিক থেকে ভাববে কিন্তু সব, ওকে আমি কিন্তু রাজুর দিক থেকে অ্যাকাউন্টিং করছি, ঠিক আছে। তাহলে রাজুর জন্য মিস্টার দাস একজন ডেটর না, তার থেকে টাকা পাওয়ার কথা ছিল, তাহলে ডেটর থেকে যেহেতু চেক পাচ্ছে তাই ডেটরটা রিডিউস হয়ে যাচ্ছে না, তাহলে ডেটর একটা অ্যাসেটস, রিডিউস গেলে ক্রেডিট, তাহলে ক্রেডিট দিকে ডেটর বসবে, ও তো শিওর, হ্যাঁ দাদা এইটুকু তো শিওর, ওকে। সেম ডেতে আমি আমার ওই চেকটাই কি করেছি, বিশ্বাসকে পে করে দিয়েছি, তাহলে বিশ্বাস কি ছিল, ক্রেডিটর ছিল না রাজুর জন্য, কারণ ক্রেডিটরকে পে করার কথা ছিল, তাই রাজু এখানে বিশ্বাসকে পে করে দিয়েছে, এন্ডোর্স করে দিয়েছে চেকটা, তাহলে ওই ডেটেই আমার ক্রেডিটরও কমে গেল না, তাহলে ক্রেডিটর বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট, তাহলে এখানে ক্রেডিটর সেম ডেটেই কমে যাচ্ছে, তাহলে এখানে কি হবে, ক্রেডিটর ডেবিট, তাহলে এন্ট্রিটা কি তৈরি হলো, ক্রেডিটর অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর। তাহলে এইখানে কি দেখলাম, এখানে দেখলাম যে এই এন্ট্রিতে না ক্যাশ আছে না ব্যাংক আছে, তাহলে ঘোড়ার মাথা এখানে কিছুই নেই, তাহলে এটা কি হলো, এটা একটা নন ক্যাশ এন্ট্রি, এটার কোনো ক্যাশবুকের জায়গা নেই। এক্সামিনার যদি একটু চালাকভাবে যদি এই এন্ট্রিটা ফেলে দেয় না, অর্ধেক বাচ্চা ভুল এন্ট্রি মেরে চলে আসবে, ঠিক আছে। তাহলে এই এন্ট্রিটা কিন্তু এক্স্যাক্টলি আমার ক্যাশবুকে, ডবল কলাম ক্যাশবুকে কোনো জায়গা নেই, বোঝানো মানে বোঝাতে পারলাম তো, ঠিক আছে। ওকে, দেন কি আছে, চেক রিসিভ অ্যান্ড এনরোলস ইন ডিফারেন্ট ডেট, ওই সেম ভাবেই, মানে আমি সাপোজ ধরে নিচ্ছি 1/1/2024 চেকটা রিসিভ করেছিলাম, আর আমি 15 জানুয়ারিতে আমি চেকটা এন্ডোর্স করেছি, ওকে। তাহলে এখানে কি করলাম, আমার ডিফারেন্ট ডেট হয়ে গেল না, তাহলে আমার একটা 1 তারিখের এন্ট্রি হবে, আর একটা 15 তারিখের এন্ট্রি হবে, তাহলে এটাই শেখার আছে। তাহলে ফার্স্টে কি করেছিলাম, অ্যাজ আ একদম স্টেপ বাই স্টেপ যাব, কোনো কনফিউশন না। তাহলে ফার্স্টে আমি 1 তারিখে কি করেছিলাম, আমি দাসের থেকে চেকটা রিসিভ করেছিলাম, ক্লিয়ার তো, কিন্তু সেম ডেটে না আমি ব্যাংকে ডিপোজিট করেছি না আমি এন্ডোর্স করেছি, তাহলে চেকটা আমার কাছে নিজের কাছে ছিল, চেক নিজের কাছে হোল্ড করে রাখা মানেই আমি ক্যাশ হিসাবে সেটাকে অ্যাজিউম করব, ঠিক আছে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর, যেহেতু আমার ডেটর কমে গেছে, ক্যাশ ডেবিট টু, আবার বললাম এটা কিন্তু ক্যাশ একটা অ্যাজাম্পশন, ঠিক আছে, মাথায় থাকবে তো, হ্যাঁ দাদা থাকবে। তাহলে ক্যাশ একটা কিন্তু অ্যাজাম্পশন, ওকে ঠিক আছে, ক্যাশ কিন্তু অ্যাকচুয়ালি পাইনি, চেক হোল্ড করা মানেই ক্যাশ হিসাবে অ্যাকাউন্টটাকে রেকর্ড করতে হবে, যখন আমি সেটাকে এন্ডোর্স করবো বা ব্যাংকে ডিপোজিট করবো আমি কি করে দেবো, ক্যাশটাকে রাইট অফ করে দেবো, ঠিক আছে, ওকে। তারপর কি করলাম, আমি 15 তারিখে গিয়ে আমি চেকটা কার বেনিফিটের জন্য এন্ডোর্স করে দিলাম, বিশ্বাসের জন্য, ওকে। তাহলে ওই ডেটে গিয়ে এন্ট্রিটা কি হচ্ছে, আমার ক্রেডিটর রিয়েলি কমছে, ক্রেডিটর অ্যাকাউন্ট ডেবিট টু, এই ক্যাশটাকে আমি এখানে এসে রাইট অফ করে দেবো, ক্যাশ অ্যাকাউন্ট, ওকে বোঝা গেল। তাহলে তোমরা যদি বুঝে থাকো এই এন্ট্রিটা কিন্তু এক্স্যাক্টলি প্র্যাকটিক্যাল ভাবে আমি যদি অ্যানালাইজ করে থাকি, এই এন্ট্রিটা ক্যাশবুকে কোনো ইম্প্যাক্টই ফেলে না, কোনো ইম্প্যাক্ট ফেলে না। তুমি দেখো একবার এই এন্ট্রিটা ক্যাশবুকে ডেবিট সাইডে বসবে ক্যাশ কলামে, আর সেম ভাবে পরবর্তী ক্ষেত্রে গিয়ে ক্যাশবুকেরই ক্রেডিট কলামে বসে রাইট অফ হয়ে যাচ্ছে, তাহলে এন্ট্রিটা কোনো ইম্প্যাক্টই ফেলছে না, তাই না, মানে করেই না, কিন্তু আমি বলবো করো, তাহলে কনসেপ্ট ক্ল্যারিটি থাকবে, এক্সামিনার দারুণভাবে বুঝবে বাচ্চাটার মধ্যে ক্ল্যারিটি আছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট ডেটে কি এন্ট্রি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর, সেকেন্ড ডেতে এন্ট্রিটা কি হবে, ডেটর সরি ক্রেডিটর অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ওকে ঠিক আছে, কিন্তু ইম্প্যাক্ট কিন্তু পড়ছে না। আমি চেষ্টা করছি তোমার মধ্যে আমি আমার এক্সপার্টাইজ বা আমার নলেজগুলো খুব দারুণভাবে তোমাদের মধ্যে যেন পৌঁছে যায়। তাহলে অলরেডি আমরা খুব দারুণ দারুণ কয়েকটা ইন্টারেস্টিং টপিক কভার করে ফেলেছি, এবার আমরা কি করব, এবার আমরা কিন্তু একদম একটা প্র্যাকটিক্যাল এক্সাম ওরিয়েন্টেড প্রবলেম সলভ করবো, যেটার মাধ্যমে একদম ছক্কা হাঁকাবো, ঠিক আছে এক্সাম হলে। তাহলে ফার্স্টে কি বলেছে, 2014-এর একটা সামস দিয়ে দিয়েছে, জানুয়ারি মাসের ডেটা দিয়ে দিয়েছে, ব্যাংক ব্যালেন্স দিয়ে দিয়েছে,
আর ক্যাশ ব্যালেন্স দিয়ে দিয়েছে। দেখো এখানে আমার একটা কনসেপ্ট মাথায় আসলো, তাই তোমাদের সাথে বলে নিচ্ছি। দেখো অনেক সময় কি হয়ে থাকে বলতো, প্রবলেমে ব্যাংক ব্যালেন্সের পাশে ওভারড্রাফট লেখা থাকতে পারে। কি লেখা থাকতে পারে? ওভারড্রাফট। এখানে নেই, বাট আমি বলে দিচ্ছি, ঠিক আছে? ওভারড্রাফট কথাটা লেখা থাকতে পারে, কিছুই না, এটা হলো ব্যাংক ব্যালেন্সের নেগেটিভ ব্যালেন্স। এটা তোমরা কোন দিকে বসাবে? এটা ক্রেডিট সাইডে বসাবে যদি থাকে। যদি থাকে, এখানে নেই, ঠিক আছে? তাহলে এটা একটা ডেবিট ব্যালেন্স, পজিটিভ আছে, তাই আমরা ডেবিট দিকে লিখবো। ওকে, যদি ওভারড্রাফট থাকে তাহলে সেটা ব্যাংক ব্যালেন্সের ক্রেডিট দিকে বসাবে। ওকে, ঠিক আছে তো? ওকে, ঠিক আছে, আমি এটাকে আমরা রিমুভ করে দিই। টেন টেন ম্যাজিক। চলো, তাহলে ফার্স্টে কি আছে? ব্যাংক ব্যালেন্স আছে কত? 32,500। ক্যাশ ব্যালেন্স কত আছে? 12,300। পারচেস করেছি গুডস বাই চেক, এরকম করে 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 অনেক এন্ট্রি আছে, আমি ওয়ান বাই ওয়ান করে যাচ্ছি। বুকস অফ, তো দেয়নি, তাই ডট 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 লিখি। ডেবিট সাইড, ক্রেডিট সাইড, ক্যাশ বুক, ডবল কলাম। ওকে, ঠিক আছে। এখানে কিন্তু ভুল করেও আবার ফর দ্য ইয়ার এন্ডেড অ্যাজ অন এগুলো কিন্তু বসাবে না, কারণ আমি শিখিয়েছিলাম যখন আমরা লেজার করব, মানে যখন আমার অ্যাকাউন্টের ভিতরে ডেটের ঘর থাকবে, তখন কিন্তু ভুল করে এখানে ফর দ্য ইয়ার এন্ডেড বা অ্যাজ অন বসাবে না, ঠিক আছে? তো এখানে অলরেডি ডেটার ঘর আছে, ডেটার কলাম, পার্টিকুলার্স, ভাউচার নম্বর, এলএফ, ক্যাশ কলাম অ্যামাউন্ট, ব্যাংক কলাম অ্যামাউন্ট, ডেট, পার্টিকুলার, ভাউচার নম্বর, এলএফ, এলএফ মানে লেজার ফোলিও, লেজারের পেজ নাম্বার, ঠিক আছে? ক্যাশ, ব্যাংক, ঠিক আছে, এইটুকু তো জানি আমরা অল, ঠিক আছে? তো চলো স্টার্ট করি। ওকে, কি আছে ফার্স্টে? কি আছে? ব্যাংক ব্যালেন্স এবং ক্যাশ ব্যালেন্স, তাহলে এটা বাই ব্যালেন্স বিডি, আর এটা তো ক্যাশ ব্যালেন্স আছে এবং ব্যাংক ব্যালেন্স আছে, তো এটা তো ব্যালেন্স বিডি, তাহলে টু ব্যালেন্স বিডি বলে লিখবো। ওকে, যেহেতু এটা একটা অ্যাসেটস, মানে ক্যাশ এবং ব্যাংক একটা অ্যাসেটস, তাই ব্যালেন্স অলওয়েজ পজিটিভ ভাবে থাকলে সেটা ডেবিট দিকে শো হবে, ঠিক আছে? ক্যাশে অথবা ব্যাংক, মানে এরা অ্যাসেটস, তাহলে অ্যাসেটসের ফেভারেবল ব্যালেন্স অলওয়েজ বিডি। ক্যাশ আর ব্যাংক হলো একটা অ্যাসেটস, আর অ্যাসেটস এর অলওয়েজ ফেভারেবল ব্যালেন্স কিন্তু আমাদের ডেবিট। ওকে, মাথায় টু ব্যালেন্স, ক্যাশেরটা ক্যাশের ঘরে, ব্যাংকেরটা ব্যাংকের ঘরে। আর আমি এটুকুও বুঝেছি, যদি ওভারড্রাফট থাকে তাহলে কিন্তু এই সাইডে বসবে, ঠিক আছে? ব্যাংকের বাই ব্যালেন্স বিডি বলে ব্যাংকের এই সাইডে বসাবে যদি ওভারড্রাফট থাকে, এখানে নেই, ঠিক আছে? অ্যামাউন্ট কত আছে? ব্যাংক ব্যালেন্স 32,500। ক্যাশ কত আছে? 12,300। দেন কি আছে? পারচেজ করেছি গুডস বাই চেক, কত? 5,300, তাই তো? তাহলে আমি এখানে কি করেছি? তাহলে এখানে কি হচ্ছে? পারচেজ গুডস বাই চেক 5,300, তাহলে এখানে চেকের মাধ্যমে কিন্তু পারচেসটা হয়েছে। তাহলে আবার এদিকে তাকাও, আবার আমরা সিঙ্গেল কলাম ক্যাশবুক যখন করেছিলাম, খুব ভালো মতন ভাবে কিন্তু কনসেপ্ট শিখেছিলাম। কোনো ট্রানজাকশনের মাধ্যমে ক্যাশ অথবা ব্যাংক যদি ইনক্রিজ খায় তাহলে সেটা ডেবিট সাইডে, আর যদি ডিক্রিজ খায় তাহলে চলে যায় তাহলে সেটা ক্রেডিট সাইডে। মানে আবার বলছি, যদি ইনফ্লো হয় তাহলে ডেবিট সাইড, আউটফ্লো হয় তাহলে ক্রেডিট সাইড। তাহলে আমি এখানে একবার লিখে দিচ্ছি, ইনফ্লো হলে ডেবিট, আউটফ্লো, ইনফ্লো মানে রিসিভ করা, আউটফ্লো মানে পেমেন্ট করা, ঠিক আছে, বা চলে যাওয়া। তাহলে এই ট্রানজাকশনটায় চেক, চেক মানে ব্যাংক, এটা আমার কোন সাইডে বসবে? ক্রেডিট সাইডে বসবে। কি বলে? বাই পারচেস, কারণ পারচেস করেছে গুডস। ওকে, ঠিক আছে, বাই ব্যাংকের ঘরে, কারণ চেকে পেমেন্ট হবে 5,300। ডেট কত ছিল? 3। আমি এই ডেটগুলো দিয়ে দিই। ফার্স্ট 8 জানুয়ারি,
ঠিক আছে। দেন কি আছে, গুড সোল্ড ফর ক্যাশ, মানে ক্যাশে গুড সেল করেছি, তাহলে ক্যাশ তো ইনভলভ আছে, তাহলে এই ইনভলভ আছে এটা তো বুঝে গেছি, কিন্তু ক্যাশ ইনফ্লো হলো না আউটফ্লো হলো? দেখো, আমি যদি কিছু সেল করে থাকি তাহলে ক্যাশটা আমার কাছে আসবে আর গুডসটা বেরিয়ে যাবে না, তাহলে এটা কি হলো? এটা পিওর ইনফ্লো হয়েছে। তাহলে কোন সাইডে? ডেবিট সাইডে, টু সেল বলে, টু অ্যাকাউন্ট কত? 9500, তারিখ কত? 8, ক্যাশের ঘরে, কারণ ক্যাশে সেল করেছি। ওকে, ঠিক আছে দাদা। দেন কি আছে, পারচেজ টাইপরাইটার বাই চেক, চেকে ট্রানজাকশন হলেই অলওয়েজ মাথা থাকবে ব্যাংকে। ওকে, ঠিক আছে, তাহলে পারচেজ করেছি মানে খরচ করেছি, তাহলে এটা তো দাদা আউটফ্লো, তাই না? তাহলে আউটফ্লো হলে কোন সাইডে যায়? অলওয়েজ ক্রেডিট সাইডে যায়। কি বলে লিখবো ভাই? পারচেজ বলে কি লিখবো? না 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 না, এটা গুডস পারচেজ না, টাইপরাইটার পারচেজ করেছে। গুডস পারচেজ করলে অলওয়েজ পারচেজ অ্যাকাউন্ট দ্বারা রিপ্রেজেন্ট হয়, আর গুডস বাদ দিয়ে যা পারচেজ করবে সেই অ্যাকাউন্ট দিয়ে এখানে মেনশন করতে হবে। তাহলে এটা কি করেছে? টাইপরাইটার। তাহলে আমি কি লিখবো? টাইপরাইটার অ্যাকাউন্ট। ঠিক আছে, বাই টাইপরাইটার অ্যাকাউন্ট বলে ব্যাংকের কলামটাকে কিন্তু কমাবো। ওকে, ঠিক আছে, বাই টাইপ রাইটার, ব্যাংকের কলামে কমাবো, কারণ ব্যাংক মানে চেক থেকে পেমেন্ট করেছে 5400। ডেট কত ছিল? 10th জানুয়ারি। ওকে দাদা, এই অবধি তো ইজি ইজি ছিল। তারপর সোল্ড গুডস অ্যান্ড রিসিভ চেক কত? 7900। এই জায়গাটা একটু ফোকাস করানোর চেষ্টা করছি, তাকাও। গুড সোল্ড করেছি এবং চেক রিসিভ করেছি কত? গুড সোল্ড করেছি এবং চেক রিসিভ করেছি কত? 7900। এবার এদিকে দেখো দেখো দেখো, আমি যখন বলেছিলাম যে যখনই চেক রিসিভ করব তখনই কিন্তু আমার একটু ঠান্ডা হয়ে যেতে হবে। ঠিক আছে, চেক পেমেন্ট করলে সমস্যা নেই, চেক পেমেন্ট করব যেদিনকে সেদিনকে ব্যাংক থেকে কমিয়ে দেবো, কিন্তু চেক যখন রিসিভ করব তখন দেখবো যে ওই ডেটে কি আদৌ ব্যাংকে ডিপোজিট করেছিলাম নাকি করিনি। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা কিন্তু ফার্স্ট অফ অল আমার মধ্যে কিন্তু একদম ভালো মতন ভাবে যেন ক্লিয়ার থাকে, যে চেক রিসিভ করলেই দিমাগ কা বাত্তি জ্বালাও, মিন্টস খাও, দিমাগ কি বাত্তি জ্বালাও, চেক রিসিভ করলেই কিন্তু আমি একটু হোল্ড করে যাব যে সেম ডেটে আদৌ ব্যাংকে ডিপোজিট করেছি কি করেনি। ঠিক আছে, এখানে কি করেছে? চেক রিসিভ করেছে আর বলে দিয়েছে ডিপোজিট অন সেম ডে, পরিষ্কার বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে দাদা? এখানে আমার ব্যাংক সেম ডেটেই বেড়ে যাচ্ছে, তাহলে এন্ট্রিটা কি হচ্ছে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সেল, তাই না? তাহলে এখানে কি করব? আমার এই এন্ট্রিতে ব্যাংক ইনফ্লো হলো, তাহলে আমি ডেবিট সাইডে টু সেল বলে ব্যাংকের কলামে লিখে দেবো। বোঝা গেল? কারণ সেম ডেটেই কিন্তু ব্যাংক ইনক্রিজ খেয়ে গেছে। কত টাকা চেক? 7900। ঠিক আছে, ওকে দাদা, এই অবধি তো একদম ইজি ছিল, আর এটাও বুঝে গেলাম। ঠিক আছে, পরেরটা কি আছে? পারচেজ স্টেশনারি বাই চেক, তাহলে চেক মানেই ব্যাংক। ওকে, তাহলে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট হয়েছে আর স্টেশনারি কিনেছে, তাহলে এখানে বাই স্টেশনারি বলে 1000 বলে ব্যাংকের ঘরে বসবে। বাই দাদা স্টেশনারি মানে কি? স্টেশনারি মানে পেন, পেন্সিল, খাতা, পেন, এগুলো সব কিছুকে বলা থাকে স্টেশনারি। ঠিক আছে, তাহলে স্টেশনারি হলো আমার চেকে পেমেন্ট করেছি। ওকে, ডেটগুলো কত ছিল একটু বলতে পারবে? একটা 15 ছিল, একটা 17। দেন কি আছে? চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক, ট্যান ট্যান। বলো তো এটা কি এন্ট্রি? এটা হলো কন্ট্রা এন্ট্রি। ঠিক আছে, কারণ এই এন্ট্রিতে কিন্তু আমার একই সাথে
ক্যাশ এবং ব্যাংক দুজনই ইম্প্যাক্ট পড়ছে, তাকে বলা থাকে কন্ট্রা এন্ট্রি। শিখিয়েছি কিন্তু, প্রমিস করো, একদম প্রমিস করে শিখিয়েছি। এই দেখো কন্ট্রা এন্ট্রিতে আমি অলরেডি বলেছিলাম চেক রিসিভ, চেক ডিপোজিট অলরেডি শিখিয়েছি, ঠিক আছে? তাহলে এটা হলো একটা কন্ট্রা এন্ট্রি, ঠিক আছে? আর কন্ট্রা এন্ট্রি মাথায় রাখবে যে সি বলে কিন্তু আমাকে ডিনোট করতে হবে, ঠিক আছে? তাহলে কন্ট্রা এন্ট্রি কত হয়েছে? 10,000। চেক ডিপোজিটেড ইন ব্যাংক, তাহলে কে বেড়েছে? ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, তাহলে কে বেড়েছে এখানে? ব্যাংক বেড়েছে। আর কমেছে কি? ক্যাশ কমেছে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে আমার ব্যাংকের ডেবিট সাইড আর ক্যাশের ক্রেডিট সাইডে বসবে। ওকে, কারণ ব্যাংক এই ট্রানজাকশানে ইনক্রিজ হয়েছে আর ক্যাশ একই সাথে ডিক্রিজ হয়েছে, দুটোই ইম্প্যাক্ট পড়বে, দুটোই রেকর্ড করতে হবে, কিন্তু ব্যাংক বেড়েছে, তাই ব্যাংকের আমি ডেবিট সাইডে চলে যাবো, টু ক্যাশ বলে লিখবো, টু ক্যাশ বলে ব্যাংকের ঘরে কত? 10,000। আর সেম ভাবে এই এন্ট্রিটাই আবার বাই ব্যাংক বলে ক্যাশের ঘরে বসাবো 10,000। ক্যাশ কমে গেল, ব্যাংক বেড়ে গেল, কন্ট্রা এন্ট্রি। লেজার ফোলিওর ঘরে কিন্তু কন্ট্রা এন্ট্রি বলে মেনশন করব, ঠিক আছে? ওকে, এন্ট্রি কত ছিল? 20 তারিখ, 20। ক্লিয়ার? ওকে, বোঝা গেছে। দেন কি আছে এখানে? এখানে পেইড কার্টেজ, তাহলে কার্টেজ পেইড করেছে, কিচ্ছু বলেনি যে ক্যাশে না চেকে, তাহলে কোশ্চেন যদি সাইলেন্ট থাকে অলওয়েজ অ্যাজিউম করবে ওটা ক্যাশে হয়েছে। ওকে, ঠিক আছে, তাহলে সাইলেন্ট আছে, ক্যাশে পেমেন্ট হয়েছে। পেমেন্ট মানি হলো আউটফ্লো, তাহলে কোন সাইডে বসবে? ক্রেডিট সাইডে, বাই কার্টেজ। কত হয়েছে? 500, 500। তারিখ কত ছিল? 22 তারিখ। দেন কি আছে? চেক গিভেন টু মুদিত, চেক আমি একজনকে দিয়েছি, কাকে দিয়েছি? মুদিতকে। তাহলে আমি মুদিতকে পেমেন্ট করেছি চেকের মাধ্যমে, চেক মানি ব্যাংক, চেক মানি ব্যাংক, ঠিক আছে? তাহলে আমার ব্যাংক ব্যালেন্স কমে গেল, মানে আউটফ্লো হয়ে গেল, বাই মুদিত বলে ব্যাংকের ঘরে বসাতে হবে, বাই কত টাকার চেক বলতে পারবে? 7,000 দাদা, লিখে নাও। আচ্ছা, থ্যাংক ইউ। দেন কি আছে? রেন্ট পেইড বাই চেক, তাহলে সেম ভাবে চেকের মাধ্যমে পেমেন্ট হলে ব্যাংক কমে যাবে, তাহলে বাই রেন্ট ব্যাংকের ঘরে। চেক মানি হলো ব্যাংকের মাধ্যমে কিন্তু পেমেন্ট হচ্ছে, এটা কিন্তু একদম হাতে ট্যাটু করে নাও। কত আছে? 3,000, 3,000। তারিখ কত ছিল? 24, এটা 28। হয়ে গেছে। দেন আমার কি আছে? লাস্ট এন্ট্রি, লাস্ট একদম পেইড স্যালারি। আবার কোশ্চেন সাইলেন্ট, সাইলেন্ট মানে ক্যাশে হচ্ছে, সাইলেন্ট মানে ক্যাশে হচ্ছে। কত? 3,500 বাই স্যালারি বলে ব্যাংকের ঘরে না, ক্যাশের ঘরে। ওকে, বাই অ্যামাউন্ট কত আর ডেট কত? 3,500 আর 30 তারিখ। আর যেই কলামে অ্যামাউন্ট বসাবে না, একটুখানি ড্যাশ দিয়ে দেবে, যাতে প্রেজেন্টেশনটা সুন্দর হয় আর একটু প্রফেশনালিজম মেনটেন থাকে, ঠিক আছে? তাহলে পোস্টিং হয়ে গেল, এখন আমরা কি করব? ব্যালেন্সিং করে নেব। ওকে, ঠিক আছে, তাহলে ব্যালেন্সিং করব ওয়ান বাই ওয়ান করে, ওয়ান বাই ওয়ান করে ব্যালেন্সিং। ডেবিট সাইড বড় হবে আই থিঙ্ক। ক্যাশের ডেবিট সাইড বড়, আর ক্যাশের অলওয়েজ ডেবিট সাইডই বড় হবে, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে, ক্যাশের অলওয়েজ ডেবিট সাইড। আবার মাইনাস করে দিই ক্রেডিট সাইড, 10,500, 1,500, 7,800। এবার আমি ব্যাংক ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্সটা কিন্তু মাথায় রাখবে, ব্যাংক ব্যালেন্স ওরকম কোনো মানে নেই যে ব্যাংক ব্যালেন্স অলওয়েজ ডেবিট হবে,
ব্যাংক ব্যালেন্স কিন্তু ওভারড্রপের চক্করে পড়ে কিন্তু অলওয়েজ ক্রেডিট হতে পারে, ডেবিটও হতে পারে। তাই ব্যাংক ব্যালেন্স কিন্তু খুব ঠান্ডা মাথায় চেক করে নেবে, ঠিক আছে? ব্যাংক ব্যালেন্স কিন্তু ডেবিট হতে পারে, ক্রেডিটও হতে পারে। এটা কিন্তু কোশ্চেনে এসেছে, অনেকবার এসেছে, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে কত আছে? এখানে মনে হচ্ছে ডেবিট সাইডই বড় হবে, কিন্তু তাও একবার চেক করে নিও। 32,500 প্লাস 7900 প্লাস 10,000 করলে কত হবে? মাইনাস করে কত হচ্ছে দেখি। $28,700। ইয়েস, হয়ে গেছে আমার। আই সেন্স সিডি ক্লোজিং ডেট, এটা জানুয়ারি মাস ছিল তো, 31st। আর এটা কি আমাকে 1st ফেব্রুয়ারি, বলে টু ব্যালেন্স ডট ডাউন বলে কিন্তু ফিনিশ করতে হবে, তাহলে কিন্তু পুরো নাম্বার আমি পাবো, ঠিক আছে? এইখানে কিন্তু অঙ্ক শেষ করবে না, এইখানে টু ব্যালেন্স বিডি বলে কিন্তু পরের দিন মেনশন করে কিন্তু অঙ্কটা শেষ করবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি বুঝলাম? আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে কয়েকটা টার্ম শিখলাম, যেগুলো কিন্তু দারুণভাবে এক্সাম ওরিয়েন্টেড ছিল। তারপর আমরা কি করলাম, একটা এক্সাম ওরিয়েন্টেড প্রবলেম করলাম, যেখানে আমি কি করলাম, দারুণভাবে কয়েকটা ট্রানজাকশন তোমাদের সামনে তুলে দিলাম এবং সেটার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনটাও শিখিয়ে দিলাম। এবার কিন্তু আমি পরবর্তী লেকচারে মানে পার্ট 3-তে কয়েকটা অ্যাডভান্স লেভেলের ডবল এন্ট্রি সিস্টেম, কয়েকটা অ্যাডভান্স লেভেলের ডবল কলাম ক্যাশবুক তোমাদের এক্সাম ওরিয়েন্টেড রেডি করানোর জন্য কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করাবো, এবং তারপরে আমরা মুভ করে যাব আমাদের নেক্সট জার্নিতে অ্যাকাউন্টেন্সিতে। তো চলো টাটা। আর 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 একদম একদম না, একদম সাবস্ক্রাইব করে যাও, সাবস্ক্রাইব করো তারপর।